আচ্ছা, আমরা তরঙ্গ দেখতেছিলাম আগের দিন লাস্ট ক্লাসে। অগ্রগামী তরঙ্গের সমীকরণটা দেখছিলাম, আবার একই সাথে আমরা ওই অগ্রগামী তরঙ্গ সেইটার থেকেই স্থির তরঙ্গের উৎপত্তি হওয়াটা সেটা ভিডিওতে দেখছিলাম। স্থির তরঙ্গ জিনিসটা কি একটু বলছিলাম। আজকে মেইনলি স্থির তরঙ্গের যে রাশিমালাটা, সেই রাশিমালাটা দেখাবো, যে অ্যাকচুয়ালি সেটা যে স্থির তরঙ্গ সেটা তার ইকুয়েশন দিয়েও আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি। তো সেটা দেখাবো, আর একই সাথে আরো কিছু টার্ম নিয়ে আলোচনা করব। তোরা ধৈর্য রাখলে অনেক কিছুই পড়াই ফেলতে পারবো আশা করি। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখতে যাচ্ছি স্থির তরঙ্গের গাণিতিক রাশিমালা। স্থির তরঙ্গের গাণিতিক রাশিমালা। আর আমি যদি আহ, ইয়া করি, আবার স্ক্রিন শেয়ার অন করি, তাহলে আবারও স্থির তরঙ্গের আর কয়েকটা ভিডিও দেখাবো নি যদি পসিবল হয়। স্থির তরঙ্গের রাশিমালা। তো আমরা নর্মালি স্থির তরঙ্গ কিভাবে উৎপন্ন করতে পারি, যে কোনো একটা, ধর এক প্রান্তকেও ধরে রাখলো, ধর একটা স্প্রিং টাইপের কিছু, বেশ বড় সড়ো, বা দড়ি বা তার এরকম হইলেও হয়। এক প্রান্তকেও ধরে রাখলো, আরেক প্রান্তে আমি কম্পন সৃষ্টি করলে ওই কম্পনটা, ধর ওই আগের দিন যেভাবে দেখাইছিলাম, এটা অগ্রগামী তরঙ্গ আকারে ওই পর্যন্ত যাবে, তারপরে আবার বাধা পেয়ে ফেরত আসবে। আচ্ছা, এরকম আবার বাধা পেয়ে ফিরে আসবে। ওকে, সো এই বাধা পেয়ে ফিরে আসার সময় এটা ঠিক ওইটা যে বেগে যেভাবে গেছিল সবকিছু জাস্ট অপোজিট হয়ে আসবে। সো এটা যখন অপোজিট ডিরেকশনে আবার মুভ করবে, এই একই তরঙ্গ কিন্তু জাস্ট বাধা পেয়ে ওইদিকে অপোজিট হয়ে ফিরে আসতেছে। একই তরঙ্গ প্রথমে এই বরাবর অগ্রসর হয়েছে, তারপরে আবার ব্যাক করছে এইদিকে। ওকে, তো এখন এই অবস্থায় এই যে এই পয়েন্টগুলা, যে পয়েন্টগুলাতে বিস্তার সর্বাধিক এবং এটা স্থির হয়ে ওই জায়গায় ওঠানামা করতে থাকবে, আগের দিন দেখছিলাম আমরা এই জায়গাটাকে আমরা, আগের দিন আমি এস দিয়ে দেখাইছিলাম সুস্পন্দ বিন্দু, মানে বাংলা অনুযায়ী, তবে ইংলিশটা হচ্ছে ওইটার এন্টি নোট, আর এটার নাম হচ্ছে এন, জাস্ট নোট। এটাকে নোট বলে নিস্পন্দ বিন্দু, আর এটাকে বলে সুস্পন্দ বিন্দু। আমি আরেকটা ভিডিওতে আলোর ক্ষেত্রে এই ব্যাপারটা বেশ ভালো করে বোঝা যায়, আমি দেখাবো বলছিলাম। কালকে তো ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না, আজকে আবার ভিডিও অন করলে দেখাবো, একটু মনে করাই দিস। আচ্ছা, তো এই জায়গাগুলোকে আমরা সুস্পন্দ বিন্দু, বা ইংলিশটা হচ্ছে এন্টি নোড, এটাকে এ অন, আর এটা হচ্ছে নোড নিস্পন্দ বিন্দু এন ওয়ান, এরকম এটা এ টু, এটা এন টু, এভাবে এ থ্রি, এটা এন থ্রি, এ ফোর, এন ফোর, এগুলো হচ্ছে এক একটা সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু। এই জায়গাগুলোতে সর্বোচ্চ বিস্তারে কাঁপতেছে, ওই জায়গাগুলোতে নিস্পন্দ বিন্দু কাঁপতেছে। বা এই সময়ে এটা যদি শব্দ তরঙ্গ হিসেবে আমি বলি, যদি শব্দ তরঙ্গের কথা হিসেবে বলি, তাহলে ধর এরকম হইলো, যদি আমরা কোথাও, ধর এটা একটা, ওই আমরা পেন্স এই বা ইসের হেড, এই হেডের মধ্যে যে ফু দিচ্ছি, ফু দিলে যে সাউন্ডটা আসতেছে, যদি আমি যে কম্পাঙ্কের শব্দটা করতেছি ওখানে তরঙ্গটা যদি এভাবে যায়, সামনে অবশ্যই এগুলা নিয়ে বলার কথা ছিল। আমরা যে সাউন্ডটা শুনতেছি, আমরা সাউন্ডটা কেন শুনতেছি, ধর এখানে একটা তরঙ্গ গেছে, এরকম তরঙ্গ গেছে, গিয়ে ওখান থেকে ইয়া হয়ে আবার ব্যাক করে এরকম এখানে আসছে, ধর এখানে আসছে, এই মুখে মুখে এসে এই অবস্থায় আছে। সো এই অবস্থায় আমি যতটুকু সাউন্ড শুনবো, আমি যদি ফুট আর একটু জোরে দিই, আরো বেশি কাঁপায় দিই, তো তখন ধর কখন আমি আসলে শব্দটা জোরে শুনবো, ওই যে এইখানে যে ফু দিচ্ছি, যদি এরকম হইতো যে এই হেডের মুখে এই জায়গাটা না পড়ে হেডের মুখে এই জায়গাটা পড়তো, এইরকম হইতো, এই জায়গাটা যদি হেডের মুখে পড়তো, তাহলে সাউন্ডটা আরো বেশি জোরে শোনা যেত। ওকে, তার মানে ওই ফু দিয়ে আমরা যে সাউন্ডটা করতেছি, একবার জোরে ফু দিয়ে আস্তে ফু দিয়ে এই যে সাউন্ড যে চেঞ্জ করতেছি, অ্যাকচুয়ালি সাউন্ড খুব জোরে হবে যদি ওই ভেতরে তরঙ্গটার
অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দুটা বাইরের দিকে আসে, ওকে, এইখানে থাকে, তাহলে আমরা সাউন্ডটা খুব জোরে শুনবো। আর যদি এরকম হয় যে এইখানে এসে আমি ফু দেওয়া সত্ত্বেও সাউন্ড নাও হইতে পারে, যদি এরকম কাহিনী হয় যে একদম মুখে এসে নোট সৃষ্টি হয়েছে, এরকম সৃষ্টি হয়েছে, তাহলে আমি ফু দেওয়া সত্ত্বেও সাউন্ড নাও পাইতে পারি, এরকম হইতে পারে। ওকে, আচ্ছা, যা হোক, তো তার মানে এইখানে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে, স্থির তরঙ্গটা, যে তরঙ্গটা এভাবেই ওখানে মুভ করতেছিল, সেই তরঙ্গটা সব জায়গায় সমান বিস্তার না, সব জায়গার কণাগুলো সমানভাবে কাঁপে না, এই জায়গার কণাগুলো একদম ওখানেই স্থির থাকে, নড়ে চড়ে না। এই কণাটা সর্বোচ্চ এত দূর উঠানামা করে, এইখানকার কণাটা এইখান থেকে এইটুকু উঠানামা করে, এক এক জায়গায় বিস্তার এক এক রকম। তো আমরা এটাকে একটু থিওরিটিক্যালি দেখতে যাচ্ছি। সো থিওরিটিক্যালি যদি দেখি, তাহলে আমরা ফার্স্টে আগের দিন পড়ে আসছিলাম যে ধরে নেই যে এইখানে ধরি এক্ষেত্রে অগ্রগামী তরঙ্গ, যে তরঙ্গটা ফার্স্টে গেছে আর কি, অগ্রগামী তরঙ্গের বিস্তার এ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বেগ ভি। ওকে, এগুলো ধরে নিলাম যে এই তরঙ্গটা যে ওইদিকে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে, আবার ব্যাক করার সময় মাইনাস ভি বেগে মানে আর কি ভি বেগে চলে আসতেছে, আর এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা আর বিস্তার হচ্ছে এ। এরকম যদি হয়, তাহলে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রথমে যেটা ছিল, আই মিন আমরা একটা যেটা অগ্রসরমান প্রথমে যেটা গেছে আর কি। ওকে, আচ্ছা, আমি এভাবে লিখি যে আপতিত, এটা লিখি আপতিত তরঙ্গের জন্য y1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা হচ্ছে আপতিত তরঙ্গের জন্য। ওকে, আর ব্যাক করে আসা যে তরঙ্গটা পরবর্তীতে যেটা প্রতিফলিত হয়ে আসছে, এটুক লেখা হলে আমি এটুক মুছে এখানেই লিখবো, তোদের যদি লেখা হয়ে থাকে বলিস। আমি এখানেই লিখতেছি, তাহলে প্রতিফলিত ইয়াসের জন্য প্রতিফলিত যে তরঙ্গটা আবার যেটা ব্যাক করে আসছে, মানে আমি ধর লাল নীলটা দিয়ে বুঝাচ্ছি আপতিত তরঙ্গটা, আর লাল যেটা দিয়ে আঁকছি সেটা হচ্ছে ব্যাক করে আসা। প্রতিফলিত তরঙ্গের জন্য y2 ইকুয়ালস টু, মানে যে কোনো কণার উলম্ব সরণ, y2 ইকুয়ালস টু a sin 2 পাই বাই ল্যামডা, সবকিছু সেম আছে, a সেম আছে কারণ বিস্তার একই তরঙ্গ থেকে যেহেতু এটা আসছে, বিস্তার সেম, ল্যামডা সেম, ভি বেগও সেম, টিও সেম, জাস্ট খালি এটা প্লাস হয়ে যাবে। আগের দিন বলছিলাম ওইদিকে গেলে যদি মাইনাস হয়, এদিকে আসলে প্লাস হবে, সো জাস্ট এটা চেঞ্জ হবে। ওকে, তাইলে এখন এই দুইটা আপতিত হয়ে লব্ধি, যে আমরা এই দুইটা ফলে যে নতুন তরঙ্গটা সৃষ্টি হয়েছে, তার জন্য লব্ধি সরণটা কিরকম হবে। আচ্ছা, এটুকু মুছলাম। তার মানে এটার পরিচয়টা কি, আপতিত তরঙ্গের জন্য কোনো কণার, মাধ্যমের কোনো কণার উলম্ব সরণ এটা, আর এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গের জন্য টি সময় পরে, দুই ক্ষেত্রেই টি সময় পরে মাধ্যমের কোনো কণার উলম্ব সরণ এইটা। সো এখন আমরা লব্ধি সরণ বের করব। লব্ধি সরণ হচ্ছে y1 প্লাস y2, এরকম ছিল। সো আমি সেটা লিখতেছি, সুতরাং লব্ধি সরণ মানে ওই কণাটার, এটা কিন্তু যে কোনো কণা এখান থেকে আমরা বিবেচনা করতে পারি, লব্ধি সরণ y ইকুয়ালস টু y1 প্লাস y2। তো এখন মান বসাই দিই, আমি y সমান সমান পাইছিলাম a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x, আর ওইটাই ছিল vt প্লাস x। তাইলে আমি ওই যে
এ সাইন ওইটুকু যদি আচ্ছা এ কমন নিয়ে যদি লিখি আর কি, এ কমন নিলাম, তারপরে সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স প্লাস সাইন 2π/λ ভিটি প্লাস এক্স, এটা কমন নিলাম। ওকে, আচ্ছা এখন আমরা এই সাইনের পরের টুকু এইটুকে সি আর ওইটুকে যদি ডি ধরি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, বা আমরা ওই যে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ সাইন বির যে সূত্র, সাইন এ প্লাস সাইন বি সূত্র যদি বলি, ওভাবে চিন্তা করলেও চলে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে সূত্রটা আসতেছে হচ্ছে এ সাইন সি প্লাস সাইন ডি, সেটা সূত্র ছিল 2 সাইন এ প্লাস বি বাই 2 আর কস এ মাইনাস বি বাই 2। তো সেটাকে আমি বা ওই সরি ওই সি মাইনাস ডি বাই 2, এটাকে যদি সি আর ডি ধরি, তাহলে সাইন এ প্লাস বি বাই 2 তার মানে হচ্ছে বা সি প্লাস ডি বাই 2, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমি একবার একটু যোগ করব, তাহলে এরকম আসতেছে 2π/λ দুইটার মধ্যেই আছে, তো কমন নিলাম 2π/λ, আমি সি প্লাস ডি বাই 2 লিখতেছি। তাইলে এটা হচ্ছে কমন নিছি, তাইলে এখানে আসতেছে হচ্ছে ভিটি মাইনাস এক্স, মানে ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স, এরকম আসতেছে। আর নিচে হচ্ছে 2, এটা লিখছি 2 সাইন 2π/λ বাস ওই পুরোটা সি প্লাস ডি বাই 2 এটা ছিল, হ্যাঁ, ইনটু ছিল কস এ মাইনাস বি, সরি কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কস সি মাইনাস ডি বাই 2 যদি করি, আমি এখন একবারে ওকে জায়গাটা হচ্ছে না, আচ্ছা এই সাইডে লিখি বুঝে নিস একটু, ওইটার সাথে ইনটু ইনটু কস, আবারও 2π/λ কমন নিলাম, তাইলে হচ্ছে এই যে ভিটি মাইনাস এক্স মাইনাস করব সি মাইনাস ডি বাই 2 মাইনাস ভিটি মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এটা কিন্তু এই লাইনের মধ্যেই, হ্যাঁ, জায়গা হয় নাই দেখে এভাবে লিখলাম। তাইলে এ এটা হচ্ছে সূত্র সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর এখানে কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা তাইলে এখন কি থাকে, শুধু এখানে দেখ, এখানে থাকতেছে হচ্ছে 2π/λ, আর এখানে আসতেছে হচ্ছে এই ভিটি এক্স এক্স কাটা যাচ্ছে, এক্স এক্স কাটা যাচ্ছে, 2 ভিটি থাকতেছে, 2 ভিটির মধ্যে আবার নিচে 2 আছে, ওই 2 দিয়ে 2 ভিটিকে কেটে দিলাম, মানে এইখানে শুধুমাত্র যেটা থাকতেছে জাস্ট 2π/λ সাথে ভিটি থাকতেছে, আমি এখানেই লিখে দিচ্ছি, এইখানে জাস্ট 2π/λ সাথে ভিটি থাকতেছে। ওকে, আর এই সাইডে কি থাকতেছে ওইটাকে এখানে বসাই দিব আমি, কজ এখানে আসতেছে হচ্ছে ভিটি ভিটি কাটা যাচ্ছে, -2x থাকতেছে, -2x নিচে একটা 2 আছে, ওই 2 2 দিয়ে কাটাকাটি করলে ওখানে একটা -x থাকতেছে, আর cos -θ মানে cos θ, সো আমরা ওই মাইনাসকে ভ্যানিশ করে দিতে পারি, সো শুধু লিখতে পারি cos 2π/λ, এখানে x লিখতে পারি। এইরকম একটা ব্যাপার আসতেছে, সবাই এটুকু বুঝছিস কিনা জাস্ট ক্যালকুলেশন করলাম। আচ্ছা এখনো শেষ হয় নাই। ওকে, এখন আমরা এটা তো একটা লব্ধি সরণ তরঙ্গেরই সমীকরণ পাইছি, সো আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে এটা একটু তুলনা করি। আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণটা এরকম ছিল, y ইকুয়ালস টু a sin 2π/λ vt মাইনাস এক্স, এরকম ছিল অগ্রগামী তরঙ্গের সমীকরণটা। এই সমীকরণটার সাথে এটা যদি তুলনা করি আমরা, তাইলে এবার যেটা বেরোচ্ছে, আমি এটাকে মুছে দিচ্ছি, আমরা এখন এই সমীকরণটার সাথে এইটাকে তুলনা করে লিখতেছি, হ্যাঁ, লিখতে পারিস যে অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণের সাথে এই সমীকরণের তুলনা করে পাই। তুলনা করে কি পাচ্ছি, যে এই অয় এর জায়গায় থাকলো এই এ সাইন যেটা, আচ্ছা আমরা এটাকে একটু ডিফারেন্ট ভাবে লিখি যাতে এটার সাথে এটাকে মিলানো যায়, হ্যাঁ, আমি এটাকে ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখলাম, এটাকে ক্যাপিটাল এ দিয়ে লিখলাম যাতে বোঝা যায়। তো এই যে ওয়াই, সেই ওয়াইটা এখানে আছে,
সাইন 2 পাই বাই ল্যামডা, মানে সাইনের সাথে যেটুকু আছে ওইটুকু লিখলাম, সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি। তারপরে বাকি সাইন বাদে যা যা আছে, সাইন বাদে যা যা আছে, 2a কজ 2 পাই বাই ল্যামডা এক্স, 2a কজ 2 পাই বাই ল্যামডা এক্স মানে হচ্ছে 2 পাই এক্স বাই ল্যামডা। এইটার সাথে এখন যদি এটার তুলনা করি, তার মানে যেটা দাঁড়াচ্ছে এই যে এইটা ও এর পরের অংশ, সাইনের আগেরটুকু হচ্ছে এ, তাহলে নতুন যে তরঙ্গটা হয়েছে এই দুইটা তরঙ্গ মিলে তার তরঙ্গটা সমীকরণ এখন অ ইকুয়ালস টু, এইটুকু হচ্ছে সেই এ, এইটুকু হচ্ছে বিস্তার। এই নতুন তরঙ্গটার বিস্তার মানে এখন যে আমরা স্থির তরঙ্গটা পাইছি তার বিস্তার এটা, আর এটা হচ্ছে ওই যে তার পরের পোরশনটা। এখন এই তরঙ্গটা যে আসলেই চলমান না সেটা আমি কিভাবে বুঝবো? এইখান থেকে বুঝবো। এখানে একটা এক্স রাশি ছিল, যে এক্সটা দিয়ে এক্স মাইনাস এক্স বলতে যে ডিরেকশনে যাচ্ছে তরঙ্গ, প্লাস এক্স দিয়ে তার বিপরীত ডিরেকশন বুঝাইতো। এইখানে ওই এক্সটা 0 হয়ে আছে, তার মানে সে না যাচ্ছে সামনে না যাচ্ছে পিছনে। কেউ না বুঝলে বলিস, এখানেই এক্স মাইনাস এক্স দিয়ে বুঝাতো সামনে যাইতো, এক্স এর একটা মান থাকতো, প্লাস এক্স দিয়ে বুঝাতো মানে বিপরীত দিকে আসছে আমাদের ওই আগের দিনের চিত্র অনুযায়ী। তাহলে এখানে এক্স এর মান 0, এটা দিয়ে বুঝাচ্ছে ও সামনেও যাচ্ছে না পিছনেও যাচ্ছে না, ওইখানে স্থির হয়ে আছে। এটা কি বোঝা যায় সবাইকে এটা? ওকে, তাইলে আমরা এখন এটা বলবো যে যা একটি স্থির তরঙ্গের সমীকরণ যার বিস্তার এই তরঙ্গটার বিস্তার কত, এই যে এটা a ইকুয়ালস টু 2a cos 2 পাই x বাই ল্যামডা। দেখ ওই যে বলছিলাম বিস্তার এক এক জায়গায় এক এক রকম, আসলেই তাই। এই যে এটা এক্স এর উপর নির্ভরশীল, এক্স 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 হচ্ছে স্মরণ ছিল, এক্স এর উপর নির্ভরশীল, এক্স চেঞ্জ হইলে বিস্তারের মান চেঞ্জ হবে। আচ্ছা, আর এটা যে স্থির তরঙ্গ কিভাবে বুঝছি, এটাই লিখতে পারিস, যেহেতু যা একটি স্থির তরঙ্গের সমীকরণ যেখানে সাইনের সাথে এক্স যুক্ত কোনো পদ নেই। বা ওই যে ওখানে যে ভিটি মাইনাস এক্স ছিল সেই এক্সটার মান 0, মানে না সে সামনে যাচ্ছে না পিছনে আসতেছে, এরকম একটা অবস্থা। ওকে, সো আগে যখন যখন এই চ্যাপ্টার সৃজনশীল আসতো, তোদের তো বাদ দেওয়া হয়ে গেছে, তখন এটা খুব কমন একটা ব্যাপার ছিল, উদ্দীপকে দুইটা এরকম সমীকরণ দিয়ে দিত, তারপরে দিয়ে বলতো যে ওই দুইটা তরঙ্গ যদি একটা আরেকটার উপর আপতিত হয় তাহলে স্থির তরঙ্গ উৎপন্ন করে সেটা দেখাও। তখন কি করা লাগতো, এরকম ওই দুইটা তরঙ্গের y1 প্লাস y2 করে লাস্টে এরকম দেখা লাগতো যে সাইনের সাথে ওই ভিটি মাইনাস এক্স যুক্ত কোনো পদ নাই, মানে শুধু ভিটি আছে এক্স নাই আর কি। সো ওভাবে বলা লাগতো, খুব কমন একটা কোশ্চেন ছিল। এখন আর আপাতত এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তো এখন আমরা দেখতে, হ্যাঁ ভাইয়া বল। কোনো পার্থক্য নাই, খালি আমি আদর্শ সমীকরণ, আচ্ছা এখানেও বলছে ক্যাপিটাল ও এ আর স্মল এ এর কোনো পার্থক্য আছে কিনা। আচ্ছা আচ্ছা, এইখানে মানে এই সমীকরণের পুরা বিস্তারটা এইটা, এটা কি, এই স্মল এটা কি, এই স্মলটা এটা হচ্ছে ওই যে তরঙ্গটা দিয়ে সে সৃষ্টি হয়েছিল সেই তরঙ্গের বিস্তার। ওকে, আর এইটা হচ্ছে ওই নতুন তরঙ্গটার বিস্তার, এই পুরাটা, যার মধ্যে আগের বিস্তারটা তো আছেই, সাথে এক্সট্রা আরো কিছু আছে। বুঝছিস এবার? না, স্থির তরঙ্গ হচ্ছে এই দুইটা মিলে যে তরঙ্গ সৃষ্টি হয়েছে সেটা। এই দুইটা মিলে কেমন তরঙ্গ সৃষ্টি হয়েছে আমি আবার আজকে ইয়াটা অন করে বলবো নি।
ওই যে ভিডিও অন করলে দেখাবো। কালকেও তো দেখছিলাম একটু, জাস্ট ওই তরঙ্গটা ওইখানেই আপ ডাউন করবে, সামনে যাবে না, পিছনেও যাবে না। এখনই কি দেখাবো? আচ্ছা, ওই সেকেন্ড মিটিংটা শুরু করার প্রথমেই দেখাই দিবনি। একটু একটু আমরা সামনে যাই। তো এখন আমরা এটা বুঝতে পারতেছি যে স্থির তরঙ্গের মধ্যে এই জায়গায় জায়গায় এরকম সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু সৃষ্টি হয়। সো কত দূরত্বে সুস্পন্দ বিন্দু আমরা পাবো সেটা একটু বের করতে যাচ্ছি আমরা। আর কত দূরত্বে নিস্পন্দ বিন্দু পাবো, মানে আমার ওই শুরুর জায়গাটা থেকে কত দূরত্বে যাইতে হবে, কোথায় কোথায় সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, সেগুলো একটু দেখতে যাচ্ছি। তো এটা দেখার জন্য তো আমরা সুস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়া মানে কি, বিস্তার সর্বোচ্চ হচ্ছে ওগুলা জায়গায়, আর নিস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়া মানে বিস্তার শূন্য হচ্ছে ওই সব জায়গায়। তো এই যে এই তরঙ্গটার বিস্তার হচ্ছে এইটা, তাইলে এর মান সর্বোচ্চ হইলে বলবো আমরা সেখানে সুস্পন্দ বিন্দু হয়েছে। এখন এর মান সর্বোচ্চ কখন হবে, এটা কনস্ট্যান্ট, 2π/λ এগুলো কনস্ট্যান্ট, এক্সটা আছে শুধু একটা চলক। সো এক্স, সহজ কথায় যেহেতু এই cos থিটা আর কি, cos থিটার মান সর্বোচ্চ হইলে, cos থিটার মান যদি 1 হয় তাইলে ধর টয়েস এ আসবে আর কি, আই মিন টয়েস এ ইন্টু 1, সেটাই cos থিটার সর্বোচ্চ মান। সো বা ওই যে +-1 আর কি, -1 হইলেও হবে, সেটাও cos থিটার সর্বোচ্চ মান +-1 আর কি। আর যদি ভেতরের অনের চেয়ে কম বেশি হয়, প্লাস মাইনাস দিয়ে কিন্তু আবার কেউ মাথা ঘামাইস না, প্লাস মাইনাস দিয়ে খালি উপরে নিচে বুঝাচ্ছি আর কি। সো এখন তার মানে এই এ সর্বোচ্চ হবে কখন, যদি cos থিটার মানটা সর্বোচ্চ হয়। আর cos থিটার সর্বোচ্চ মান +-1 মানে 1 হইতে পারে, সেটা উপরের দিকে বা নিচের দিকে। সো আমরা এখন সেইটাই বের করতে চাচ্ছি, সুস্পন্দ বিন্দু আর নিস্পন্দ বিন্দু কত দূরত্বে পাবো সেইটা বের করার চেষ্টা করতেছি আমরা। মাথা গরম করিস না। ওকে, এবার সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত, সুস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত। তার মানে সুস্পন্দ বিন্দু কখন হবে, যখন a ইকুয়ালস টু ম্যাক্সিমাম হবে, সর্বোচ্চ হবে, a ইকুয়ালস টু, আচ্ছা এটা লিখি, যখন a এর মান সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে অর্থাৎ এই যে cos এইটুক, কারণ ওইটা তো কনস্ট্যান্টই, ওইটা নিয়ে আর, অর্থাৎ cos 2πx/λ এর মান সর্বোচ্চ হবে। আমি এই চিত্রটা রেখে দিচ্ছি কারণ দরকার আছে, এই জন্য আমি এই ছোট্ট জায়গার মধ্যেই বারবার মুছে মুছে কাজ করতেছি, মাইন্ড করিস না তোরা। ওকে, এখন আসি, তো ওইটা সর্বোচ্চ হইলে cos থিটা সর্বোচ্চ মান হচ্ছে +-1, তাহলে লিখি, সুতরাং কি রে ভাই, কালি গেল, cos 2πx/λ ইকুয়ালস টু +-1, এটা হচ্ছে cos থিটার সর্বোচ্চ মান। সো এটাকে যদি আমরা ওই, তার মানে cos 0-তে 1 হয়, তারপর cos π এ হয় -1, cos 2π এ পাবো, এরকম আপ টু, এগুলা যতগুলা মানের জন্য পসিবল, এটা cos 0-তে পাবো, π এ পাবো, 2π পাবো, এরকম আপ টু cos nπ, এরকম যে কোনো মান হইলেই আমরা এটার মান সর্বোচ্চ পাবো। ওকে, পরের লাইনে বা দিয়ে লিখতেছি, এই cos আর ওই cos গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, মানে এরকম আসতেছে 2πx ডিভাইডেড বাই λ ইকুয়ালস টু জাস্ট 0π 2π আপ টু nπ। ওকে, এখন আমি এখানে মুছে মুছে কাজ করব, তোরা একটু তোদের খাতার পরের লাইনে লিখবি। পরের লাইনে আমরা এই যে এখান থেকে পাই বাদ দিয়ে দিতে পারি, সো পাই বাদ দিয়ে দিলাম, এখানে একবারে উপরে দিতে পারি, আচ্ছা 1 থাকবে, 2 থাকবে, আপ টু এখানে n পর্যন্ত থাকবে।
টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস। আর মিটিংটা পরে, মিটিং এর শুরুতেই আমি একটু ভিডিওগুলো দেখাই নেব। এখানে আপ টু এন্ড পর্যন্ত থাকতেছে। হ্যাঁ, পাই বাদ দিয়ে দিছি। আমরা এক লাইনেও করতে পারতাম, আমি একটু ঢং করে আস্তে আস্তে করতেছি। আচ্ছা, এখন আসি, এই আমরা কিন্তু চাচ্ছি কি কত দূরত্বে, মানে আমাদের এক্সটা দরকার। তার মানে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ইকুয়ালস টু হবে এই ল্যামডা ওই সাইডে চলে যাবে, মানে প্রথমে আগে ল্যামডাকে ওই সাইডে গুণ দিই, টয়েস এক্স থাকুক। ল্যামডা এই সাইডে গুণ দিলে এইখানে টয়েস এক্স থাকবে। তোরা এক লাইনে করতে পারিস, একটু ওয়েট করে এটা আগে দেখ। ল্যামডা এখানে গুণ দিলে এটা 0 হয়ে যাবে, পরে আসবে ল্যামডা, তারপরে আসবে 2 ল্যামডা, এভাবে আপ টু n ল্যামডা পর্যন্ত আসবে। আর আমরা যেহেতু চাচ্ছি এক্স এর মান, চাচ্ছি যে এক্স কত হইলে কত হয়, মানে এক্স এর সাথে সাথে সম্পর্কটা চাচ্ছি, তাহলে 2টাকে ওই পাশে সরাই ফেলি, তাহলে এরকম আসতেছে 2, সরি, হ্যাঁ 2, এটা আসতেছে হচ্ছে জাস্ট ল্যামডা, আর এটা আসতেছে n বাই মানে জাস্ট 2 আর কি, এরকম আসতেছে। আমরা এভাবেই রাখতে পারতাম যে এক্স এর মান এত এত হইলে আমরা সুস্পন্দ বিন্দু পাই। তবে আমরা একটু সহজ করার জন্য এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখতেছি, এভাবে লিখতেছি, এই ল্যামডা বাই 2। তোরা এই লাইনটা আগে লিখে ফেল, এক্স ইকুয়ালস টু এটা, এই লাইনটা যদি লেখা হয়ে যায় তারপরের লাইনে জাস্ট, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0, এটাকে 2 ল্যামডা বাই, এই ল্যামডা বাই 2 না লিখে এটাকে এইভাবে লিখতেছি, ল্যামডা বাই 4 ইন্টু 2, তাতে আমরা একটা সুবিধা পাবো। এটাকে শুধু ল্যামডা না লিখে লিখতেছি ল্যামডা বাই 4 ইন্টু 4, মানে দেখ আমরা ওই যে জোরগুলো নিয়ে আসতেছি 0 2 4, তারপরে আসবে 6 ল্যামডা বাই 4, তারপরে আসবে 8 ল্যামডা বাই 4, তাহলে লাস্টে এরকম একটা জোর সংখ্যা আসবে, মানে হচ্ছে টয়েস এন ল্যামডা বাই 4। ইচ্ছা করে এটা করলাম আমাদের এই চিত্রটার সাথে মেলানোর জন্য। আমরা ওভাবেও রাখতে পারতাম, এভাবে রাখলে আমাদের জন্য একটু সুবিধা হবে পরের লাইনে, যে সবগুলাকে এই ল্যামডা বাই 4 আকারে লেখার চেষ্টা করলাম। সো প্রথম এটা আসতেছে, প্রথমটা 0, তারপর 2 ল্যামডা বাই 4, 4 ল্যামডা বাই 4, এরকম জোর সংখ্যা আসতেছে, টয়েস এন ল্যামডা বাই 4। এখন দেখ এক্স এর মান যখন এত 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 হবে তখন আমরা সুস্পন্দ বিন্দু পাবো। আসলে এই চিত্র থেকে দেখি তাই হয় কিনা। এই যে এক্স এর মান যখন 0 পাইছি একটা সুস্পন্দ বিন্দু, আবার এক্স এর মান যখন ল্যামডা বাই 4, মানে হচ্ছে টোটাল ল্যামডার, এই যে এক্স এর মান যখন ল্যামডা বাই 4 এর জোর গুণিতক, এই দেখ আমরা তরঙ্গ ল্যামডা কাকে বলতাম? ল্যামডা হচ্ছে একটা চূড়া থেকে, এই যে নীলটা ধরে, এইটাকে ধরে, একটা চূড়া থেকে আরেকটা চূড়ার মধ্যবর্তী দূরত্বকে আমরা ল্যামডা বলতাম। তাইলে এই পুরাটা যদি ল্যামডা হয়, এই যে পুরাটা ল্যামডা, এখানে একটু দেখাচ্ছি, এইখান থেকে এইটুকু হচ্ছে ল্যামডা। তাহলে আমি পরের সুস্পন্দ বিন্দুটা কোথায় পাইছি? দেখ এইটুকু কিন্তু ল্যামডা বাই 4, এটা আর একটা ল্যামডা বাই 4, এটা আর একটা ল্যামডা বাই 4, এটা আর একটা ল্যামডা বাই 4, মানে টোটাল এখানে 4টা ল্যামডা বাই 4 আছে এর মধ্যে। এইটুকু একটা ল্যামডা বাই 4, এইটুকু একটা ল্যামডা বাই 4, এইটুকু ল্যামডা বাই 4, এইটুকু ল্যামডা, মানে 4 ভাগ করলে, তাইলে প্রথমটা পাচ্ছি 0-তে, পরের সুস্পন্দ বিন্দুটা পাচ্ছি ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4, এই যে দুইটা ল্যামডা বাই 4 পরে, আই মিন ল্যামডা বাই 4 এর 2 গুণ দূরত্বে। পরের সুস্পন্দ বিন্দুটা কোথায় পাবো? ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4, 3টা গেল, এই যে 4টা ল্যামডা বাই 4 এ গিয়ে আরেকটা পাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? তার মানে আমরা এক্স এর মান যখন ল্যামডা বাই 4 এর জোর গুণিতক হবে সেই সব জায়গায় আমরা সুস্পন্দ বিন্দু পাবো। সবাইকে এটুকু বুঝছিস? আচ্ছা, তাহলে এই লাইনটা একটু লিখে ফেল, অর্থাৎ স্থির তরঙ্গের উপর, অর্থাৎ স্থির তরঙ্গের উপর, এই যে এই তরঙ্গটার উপরে যে সকল বিন্দু ল্যামডা বাই 4 এর জোর গুণিতক দূরত্বে অবস্থিত, সেই সকল বিন্দুতে সুস্পন্দ বিন্দু সৃষ্টি হবে। এটা একটু লিখে ফেল। ওকে, একইভাবে আমরা আবার বলবো, আচ্ছা আবার বুঝাইবো। আচ্ছা, এটা হচ্ছে স্থির তরঙ্গ, আমরা কি চাচ্ছি, এটার কোন কোন দূরত্বে গিয়ে আমরা সুস্পন্দ বিন্দু পাই। চিত্রে তো দেখতেই পারতেছি, কিন্তু এটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি। আমরা এই পয়েন্ট থেকে এক্স মাপা শুরু করব।
সো আমি এখান থেকে হিসাব করে বের করলাম যে এক্স এর মান কত কত হইলে ওই যে কস থিটার মানটা সর্বোচ্চ হয়, মানে তখন বিস্তারটা সর্বোচ্চ হয়। সো আমি এইখানে লাস্টে এটা পাইছি 0। এই যে যখন এক্স এর মান 0, এখান থেকে শুরু করছি এক্স ইকুয়ালস টু 0, তখন সর্বোচ্চ বিস্তারে কাঁপছে ওই জায়গাটা। তারপরে আবার এই যে এইটুকু হচ্ছে একটা ল্যামডা, এই পুরাটা হচ্ছে একটা ল্যামডা, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব। আমরা যে কোনো একটা তরঙ্গের দিকে তাকাই, হয় নীলটার দিকে অথবা লালটার দিকে। এই যে চূড়া থেকে আরেক চূড়া পর্যন্ত দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। সো আমি পুরা এই যে চূড়া থেকে এই দূরত্বটাকে 4 ভাগ করছি, এইখানে 1 ভাগ, এইখানে 1 ভাগ, এইখানে 1 ভাগ, এইখানে সমান 4 ভাগ করছি। এই প্রত্যেকটা ভাগ হচ্ছে λ/4 করে। ওকে, এই যে প্রত্যেকটা ভাগে, এটা একটা λ/4, এটা একটা λ/4। তার মানে প্রথম সুস্পন্দ বিন্দু পাওয়া গেছে এইখানে 0-তে, x = 0-তে। পরের সুস্পন্দ বিন্দুটা কত দূরত্বে পাওয়া যাচ্ছে, এই যে পরের সুস্পন্দ বিন্দুটা আমাকে যাইতে হচ্ছে λ/4 আরো λ/4, মানে 2টা λ/4 যাওয়ার পরে ওটা পাইছি। এর পরের সুস্পন্দ বিন্দুটা কত দূরে পাওয়া যায়, একটা λ/4, 2টা λ/4, 3টা λ/4, 4টা λ/4। এই বুঝতেছিস এবার সত্যি বুঝলি? ওকে, তাইলে আমরা এই কথাটা লিখতে বলছি যে সুতরাং স্থির তরঙ্গের উপরে যে সকল বিন্দু λ/4 এর জোড় গুণিতক দূরত্বে অবস্থিত, সেই সকল বিন্দুতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। আচ্ছা, এবার নিস্পন্দ বিন্দু কিভাবে পাইতে পারি? সো এখন তোরা সবাই পারবি, আমি এটাকে শর্টেই দেখাই দিতে পারি। নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত এখন আমরা বের করতে যাচ্ছি। নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত মানে এই যে এইগুলা চাচ্ছি, নোটগুলাকে চাচ্ছি। তো এবার cos থিটার মান সর্বনিম্ন হওয়ার লাগবে, আগেরটাই ছিল সর্বোচ্চ। তো সর্বোচ্চ মান +-1 হইতে পারে আর সর্বনিম্ন মান 0 হইতে পারে। 0টা কখন কখন হয়, cos 90, এইখানে একবার cos 0 পাবি ক্যালকুলেটরে বসাইলে। আবার যদি 3π/2 মানে cos 3 × 90 ডিগ্রি সেটা যদি বসাস তাইলে আরেকবার 0 পাবি। এরকম cos 5π/2 মানে বিজোড়গুলো আর কি, 5π/2 আপ টু ডট দিয়ে দিলাম, আপ টু cos, এবার যেহেতু বিজোড় সো আমরা এটাকে টয়েস n + 1 π/2, টয়েস n + 1 π/2, এগুলা মানে আমরা cos থিটার মান সর্বনিম্ন পাই বা 0 পাই। আর নিস্পন্দ বিন্দু সৃষ্টি হওয়ার জন্য কিন্তু এটা এইটুকুলে, ওই বাংলাটা আগেরবার যেভাবে লিখছিলাম এবারে লিখি নাই, বাংলাটা ফার্স্টে লিখে নিতে পারিস তোরা নোট করার সময়। আচ্ছা, তো এবার আগের বারের মতোই আমি cos বাদ দিয়ে দিচ্ছি। সো দুই পাশ থেকে যদি cos বাদ দিয়ে দেই তাইলে এখানে শুধু cos π/2, cos 3π/2, cos 5π, এই cos গুলা বাদ চলে যাচ্ছে আর কি, জাস্ট শুধু এরকম থাকতেছে। ওকে, তাইলে এইবার ওই পাই গুলাকেও বাদ দিয়ে দিই, তাতে এরকম আসতেছে টয়েস x/λ = প্রথমে আসতেছে হাফ, তারপরে আসতেছে 3/2, তারপরে আসতেছে 5/2 আপ টু টয়েস n + 1 2, মানে আর কি ওখানে 1/2 আসতেছে আর কি, টয়েস n মানে টয়েস n + 1/2 আর কি, এরকম টয়েস n + 1/2। আচ্ছা, তাইলে এবার আমরা এখানে ল্যামডা দিয়ে যদি গুণ দিয়ে দেই, এই যে ল্যামডাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এরকম আসতেছে। ল্যামডাকে সরাই ফেললাম, টয়েস এক্সটাকে এই পাশে রাখছি, তোরা কিন্তু পরের লাইনে করবি। আচ্ছা, আমরা একটু আরেকবার জয়েন দিই, হ্যাঁ আরেকবার জয়েন দিই। ওকে, তো তারপরে এটা দেখানো, এটার পরে আমি ভিডিও অন করতেছি, মানে পরের টপিকটাও তাইলে আমি একবারে দেখাই ফেলতে পারবো, মানে এর পরে যে টপিকটা আছে। তো এইখানে আমরা তাইলে লাস্টে যেটা পাইলাম, এখানে ল্যামডাটা ওই পাশে নিয়ে যাচ্ছি, তাইলে এখানে λ/2, এখানে আসতেছে 3λ/2, 5λ/2, টয়েস n + 1 λ/2, এরকম আসতেছে। ওকে, এবার 2 কে ওই পাশে নিয়ে যাই, তাতে লাস্টে যেটা দাঁড়াবে, 2 কে ওই পাশে নিয়ে যাচ্ছি আমি, তাতে x = আসবে, সুতরাং x = আসবে, প্রথমে আসবে λ/4, 2 কে ওই পাশে নিয়ে যাচ্ছি λ/4, তারপরে আসতেছে 3λ/4, তারপরে আসতেছে 5λ/4। সো এখন আশা করি বুঝে গেছিস যে আগের বার কেন আমরা ওই λ/4টাকে আনছিলাম, তাতেই এটার সাথে আমরা মিলাইতে পারতেছি। তো এইবার দেখা যাচ্ছে
আগের বার λ/4 এর জোর গুণিতকগুলো নিতে হয়েছিল। ফার্স্টে 0 ছিল, 2 ছিল, 4 ছিল, 6 ছিল। এবার λ/4 এর বিজোড় গুণিতকগুলো 1, 3, 5 এরকম 7 এরকম যাবে। ওই সব দূরত্বে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হচ্ছে। সেই নিস্পন্দ বিন্দুগুলো এখন এই চিত্র থেকে দেখার চেষ্টা করি। এই যে প্রথমে যে নিস্পন্দ বিন্দুটা হয়েছে এটা কত দূরত্বে আছে? λ/4 দূরত্বে। সেকেন্ড নিস্পন্দ বিন্দু এটা কত দূরত্বে আছে? একটা λ/4, দুইটা λ/4, তিনটা λ/4, 3 λ/4 দূরত্বে আরেকটা নিস্পন্দ বিন্দু আছে। তারপরে 3 এটা গেল 1, 3, তারপরে 5, 1, 2, 3, 4, 5 এভাবে এক একটা। আমরা তাইলে এবার বলতে পারি যে সুতরাং এক্স এর মান বা λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু সৃষ্টি হবে, এটা আমরা বলতে পারি। ওকে, বা এক্স এর মান যখন λ/4 এর বিজোড় গুণিতক হবে তখন আমরা সেই সকল স্থানে নিস্পন্দ বিন্দু পাবো। সেইখানে শব্দের ক্ষেত্রে কোনো শব্দ পাবো না, অথবা আলোর ক্ষেত্রে কোনো আলো দেখতে পারবো না। আমি আলোর ভিডিওটাও দেখাবো এখন। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছিলাম, ওকে, আরেকটা কথা। সো আচ্ছা, আমি এখন এখানে যে স্থির তরঙ্গটা দেখাইছি সেই স্থির তরঙ্গটার এই সাইডটা এরকম উন্মুক্ত ছিল, মানে এই সাইডে সুস্পন্দ বিন্দু ছিল, এই সাইডে নিস্পন্দ বিন্দু ছিল, কিন্তু স্থির তরঙ্গ কিন্তু দুই পাশে আবদ্ধ হয়ে, ওই যে আমরা দুই পাশে আবদ্ধ থাকা তার দিয়েও কিন্তু করতে পারি। সেই ক্ষেত্রে কোনো কোনো বইয়ে হয়তো তুই এরকম পাবি, অবশ্য এখন তোদের আর এটা নিয়ে মাথা ব্যথা কম, কোনো কোনো বই এরকম থাকতে পারে। ধর স্থির তরঙ্গটা এরকম দুই প্রান্ত আবদ্ধ এরকম জায়গায় সৃষ্টি করা হয়েছে, তখন কিন্তু এরকম হবে। ওকে, তখন শর্তগুলো একটু উল্টা হয়ে যাবে চিত্র অনুযায়ী। তখন আমরা প্রথম নিস্পন্দ বিন্দু পাচ্ছি 0-তে, নিস্পন্দ বিন্দু 0-তে, তারপরে পাচ্ছি এই যে এটা λ/4, এটা আরেকটা λ/4, λ/4 এর জোর গুণিতক দূরত্বে আরেকটা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। ওই যে মানে উল্টা শর্ত হয়ে যাবে। সো চিত্রটা যদি কখনো এরকম উল্টাপাল্টা থাকে, ওইটা নিয়ে আবার মাথা গরম করে ফেলিস না। দুইভাবেই এই স্থির তরঙ্গ উৎপন্ন করা যায়। আমরা যেটা দেখাইছি এক প্রান্ত আবদ্ধ, আরেক প্রান্তে কম্পন সৃষ্টি করছি, বাট পুরো একটা আবদ্ধ তারের মধ্যেও আমরা এরকম স্থির তরঙ্গ সৃষ্টি করতে পারি। সেক্ষেত্রে এই এক্স এর মানটাই যে এখন যেটা নিস্পন্দ বিন্দুর জন্য পাইছি সেটা উল্টা হয়ে যাবে। দেখ, নিস্পন্দ বিন্দু পাচ্ছিলাম আগের বার প্রথমে λ/4 এর বিজোড় গুণিতক দূরত্বে, এখন কিন্তু λ/4 এই যে 1 λ/4 কিন্তু সুস্পন্দ বিন্দু পাইছি, কিন্তু আগের বার 1 λ/4 এ নিস্পন্দ বিন্দু পাচ্ছিলাম। সবাই কি ধরতে পারছিস ব্যাপারটা? সবাই একটু কষ্ট করে চিত্রের এই চিত্রটা এঁকে দুই প্রান্ত আবদ্ধ তারের ক্ষেত্রে স্থির তরঙ্গের ক্ষেত্রে এই উপরের শর্ত দুটি বিপরীত হবে, এটা একটু লিখে ফেলে এই চিত্রটা এঁকে। এই যে এখানে λ/4 দূরত্বে প্রথম সুস্পন্দ বিন্দু পাওয়া গেছে, পরে আবার এই যে এটা হচ্ছে এই পুরাটুকু হচ্ছে 3 λ/4, 3 λ/4 দূরত্বে দ্বিতীয় নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে। এরকম হইতে পারে। সো আমাদের সময় এগুলা বা তোদের পরের ব্যাচ আবার যখন এই চ্যাপ্টার পড়বে তারা এগুলা খুব খেয়াল রাখবে। কিন্তু তোরা যদি শুধু বেসিক জেনেই যাইতে চাস তাহলে আর খুব বেশি এগুলা নিয়ে চিন্তা ভাবনায় পড়ার দরকার নাই। আর কোনো কিছু শিখলে লস নাই, কোনো না কোনো দিন লাগবেই। মানে তোরা ভার্সিটিতে যখন উঠবি তখন তো আর এগুলাকে এড়াইতে পারবি না। যারা ইঞ্জিনিয়ারিং পড়বি তাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে সাবজেক্টই পড়িস না কেন, যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়িস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই বেসিক জিনিসগুলো ফিজিক্সের আবার থাকবে। ওকে, সো এগুলা কিন্তু লাগবে। সো এগুলার একটু বুঝে যাওয়া জেনে যাওয়া বেটার। আচ্ছা, তো এবার আমি একটু ভিডিওটা অন করি, অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছিলাম। সো এই ভিডিওতে আমি আরেকটা জিনিস একসাথে দেখাই ফেলবো। সেই জিনিসটা হচ্ছে একটু সংজ্ঞা দুইটা বলে ফেলি, ছোট্ট দুইটা সংজ্ঞা আছে। একটা হচ্ছে মুক্ত কম্পন আর একটা হচ্ছে পরবশ কম্পন। মুক্ত কম্পন টার্ম দুইটার নাম হচ্ছে, আচ্ছা এটা মুছলাম আমি এখন ভিডিওতে যা যা দেখাবো সেটা হচ্ছে ওই যে স্থির তরঙ্গ আগের দিন তো দেখাইছিলাম, আজকে আর একটু ভালো করে দেখাবো, একদম মেশিন দিয়ে কিভাবে সৃষ্টি করে সেটাও দেখাবো। ওইটা প্লাস ওই যে একই জায়গায়
আলো এসে পড়তিছে, অথচ ওইখানে আমি একবার অন্ধকার দেখতেছি আরেকবার উজ্জ্বল দেখতেছি, এই যে এটার মতোই। ওই আলো থাকা সত্ত্বেও ওই জায়গাটা উজ্জ্বল অন্ধকার পরপর পর্যায়ক্রমে সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারটাও দেখাবো। মানে এই যে স্থির তরঙ্গের মতোই একটা ব্যাপার, এটা দেখাবো। আর হচ্ছে আর কি দেখাইতে চাইলাম, আর ওই যে এখন যে দুইটা টপিক বলবো এই দুইটা দেখাবো, পরে আরো কিছু মনে পড়লে আরো আসবে। দুইটা টপিক, সেটা হচ্ছে এটার কালি থাকা সত্ত্বেও কালিটা চলে গেল কেন, মুক্ত কম্পন, ইংলিশটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন, আরেকটা হচ্ছে পরবশ কম্পন, নাম শুনেই বোঝা যায় সেটা হচ্ছে ফোর্সড, মানে জোর করে ভাইব্রেশন সৃষ্টি করা এরকম। ধর একটা এই ধর এই সুতার মধ্যে, একটা স্ট্যান্ডের মধ্যে ধর এটা দুইটা স্ট্যান্ড, এখানে একটা সুতা বাঁধা আছে, এই সুতার মধ্যে একটা ওই সরল দোলক ঝুলাই দিয়ে আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, বা এইদিকে টেনে ছেড়ে দিলাম, তাহলে ও এভাবে দুলতে থাকবে। এখন ও তার নিজের কম্পাঙ্কে দুলতেছে, এটা তার মুক্ত কম্পন। বা ফ্রিলি একটা বস্তুকে ভাইব্রেট করলাম, সে যে কম্পনে দুলতেছে। বা একটা সুরশলাকা, সুরশলাকা দেখতে এরকম কিছু, তোরা এখনো সুরশলাকা হাতে নিতে পারছিস কিনা আমি জানি না, এরকম আর কি। ওকে, সো এটাকে রাবার প্যাডের মধ্যে বাড়ি দিয়ে তারপরে কাঁপাইতে হয়, ওরকম কাঁপাইলাম। এটা যে কাঁপতেছে ওর নিজের কম্পাঙ্কে, সুরশলাকার গায়ে কম্পাঙ্ক লেখা থাকে, ধর 512 হার্টজ বা 256 হার্টজ এরকম লেখা আছে, ওই কম্পাঙ্কেও কাঁপতে থাকবে, ওইটা তার মুক্ত কম্পন। ওকে, আচ্ছা। আর পরবশ কম্পনটা কেমন হবে? আচ্ছা, আমি এখন যদি এই তারের সাথে এইদিকে আরেকটা ইয়া ঝুলানো, এখন এইটাকে কাঁপাই দিলে এইটার কাঁপুনির কারণে ওইটাও কাঁপা শুরু করবে, কিন্তু ওইটা ঠিকঠাক মতো কাঁপতে পারবে না, মানে একটু এলো পাথারি কাঁপবে। অবশ্য আস্তে আস্তে ওর পুরা শক্তিটাই ওর মধ্যে চলে যাবে, আমি ভিডিওতে দেখাবো। তার মানে এইটার কম্পনের কারণে যখন ওইটা কাঁপবে তখন বলবো এটা ফোর্সড ভাইব্রেশন হচ্ছে, মানে একটার কম্পনের দ্বারা আরেকটা প্রভাবিত হয়ে কাঁপতেছে। এরকম হইলে তখন সেটাকে পরবশ কম্পন বলবো, এই আরেকজনের দ্বারা। সো এরকম ধর এই যে আমি 512 হার্টজের সুরশলাকাকে কাঁপাইলাম, মানে রাবার প্যাডের মধ্যে বাড়ি দিয়ে দিলে সাউন্ড হয়, একটা তীক্ষ্ণ সাউন্ড হয়, টানা একটা সুরের মতো শোনা যায়। তো ওইটা ওকে একাকি কাঁপাইলে আমি যতটা শুনতে পারবো, এই ওকে কাঁপা অবস্থায় যদি আমি টেবিলের উপরে ধরি, ওকে কাঠের টেবিলের উপরে এই সুরশলাকাটাকে রাখলাম এভাবে, তখন দেখা যায় যে আরো জোরে শব্দ শুনতেছি। তো আরো জোরে শব্দ শোনার কারণ কি, ও তো এই একই কম্পাঙ্কেই কাঁপতেছে। তখন ব্যাপারটা হয় ওর কারণে এই টেবিলটাও ভাইব্রেট করতেছে। তো টেবিল যখন ভাইব্রেট করতেছে, শব্দটা আমরা কেন পাইছিলাম? এই সুরশলাকার কম্পনের কারণে বাতাসে, এই যে বাতাসের যে বায়ুস্তরে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তখন আমরা শব্দ পাইছিলাম। সো এখন সুরশলাকাটা নিজে তো কাঁপতেছেই, আবার টেবিলের সাথে টাচে থাকার কারণে টেবিলও কাঁপতেছে, টেবিলও ভাইব্রেশন হচ্ছে। সো টেবিলের ভাইব্রেশনের কারণে এবার আগের বারও যতটুকু বাতাসকে কাঁপাইতে পারতো, টেবিলের টাচে থাকা বাতাস বায়ুস্তরও কিন্তু এখন কাঁপবে, মানে এই টেবিলের সাথে সংশ্লিষ্ট যে বায়ুস্তর আছে এগুলোও কাঁপবে। তার মানে এবার সাউন্ডটা আমরা আরো বেশি শুনবো। তো এই যে ওর ভাইব্রেশনের কারণে ওর যে ভাইব্রেশন হইলো, এটাকে আমরা পরবশ কম্পন বলতেছি। এই দুইটা সংজ্ঞা। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে অনুনাদ, রেজোনেন্স। থার্ড আরেকটা টার্ম, সেটা হচ্ছে অনুনাদ বা রেজোনেন্স। এটা হচ্ছে এই যে একটা বস্তুর উপরে আরেকটা কম্পন আমি চাপায় দিলাম, মানে এই যে টেবিলের উপরে আরেকটা কম্পন চাপায় দিলাম। এখন যদি এরকম হয়, একটা বস্তু ধর একটা কম্পনে দুলতেছে, ও যে কম্পনে দুলতেছে সেই কম্পনের সমান আরেকটা কম্পন যদি তার উপরে আমি আরোপিত করে দেই বা চাপাই দিই, তাইলে তখন সে ওই দুইটা কম্পাঙ্কের যোগফলের সমান কম্পাঙ্কে দুলতে থাকে। আই মিন ধর 512 হার্টজের একটা সুরশলাকা কাঁপতেছে, এর সাথে আরেকটা 512 হার্টজের সুরশলাকা আমি যদি একসাথে ওর উপরে ওই সুরশলাকার কম্পনটা দিই, দুইটার কম্পন যদি মিলে যায়, তখন এই সুরশলাকায় যেটা নর্মালি 512 হার্টজে কাঁপে, তার কম্পন ডাবল হয়ে যাবে, যেটা এই ক্ষেত্রে হয় না, যদি কম্পন না মিলে হয় না। এটার একটা উদাহরণ দিই, তোরা কি টিনটিন অ্যাডভেঞ্চার দেখছিস, এই অ্যানিমেশন মুভিটা, বা টিনটিনের সিরিজগুলো পড়ছিস, অ্যাডভেঞ্চার অফ টিনটিন?
অ্যানিমেশন মুভিটা দেখা হয়েছে কিনা, বা তোরা অপেরা সং এটা সম্বন্ধে পরিচিত কিনা? আচ্ছা, এখানে ওই যে ওই অ্যাডভেঞ্চার অফ টিন ওখানে যদি দেখিস একটা সিন আছে, ওই অপেরা সং যে গাইতে থাকে ওই মহিলাটা, সে গাইতে গাইতে ওই রুমের মধ্যে, ওই হল রুমের মধ্যে কাঁচ ভাঙা শুরু করে, মনে আছে কিনা? সব কিছুর কাঁচ ভাঙে, ইভেন চশমা পরে থাকে, তারপরে হচ্ছে চশমার কাঁচ ভেঙে যায়, তারপরে টিনটিনের যে টিনটিন যে দূরবীনটা দিয়ে দেখতে থাকে সেটার কাঁচটা ভেঙে যায়। এইটা একটা রেজোনেন্সের উদাহরণ। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ মনে আছে, গুড। কেউ ওগুলো একটু দেখে নিস যদি কারো সুযোগ হয়, খুব মজার একটা এই কমিক যে সিরিজটা, আমি এগুলো আগে স্কুল প্লাস কলেজ লাইফে অনেক পড়তাম, এখন আর সুযোগ হয় না। তবে পিডিএফ এখন আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু পড়ার আর সুযোগ হয় না। আসলে বই দেখে পড়া আর পিডিএফ দেখে পড়া আসলে ডিফারেন্ট ব্যাপার। তো এই যে ব্যাপারটা, এটা আমরা ঘটাইতে পারবো, এটার বাস্তব উদাহরণ ওইটা একটা দিলাম। মানে ওখানে কি কাহিনী হয়েছে, আমি গান গেয়ে কাজ ভেঙে ফেলতে পারতেছি, এটা কিভাবে সম্ভব? মানে আমাদের যে ভোকাল কর্ড, সেটাও তো নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। আবার আমরা স্থিতিস্থাপকতার মধ্যে পড়ে আসছি যে কঠিন পদার্থের অণুগুলা একটা নির্দিষ্ট সীমার মধ্যে কম্পনরত। তারা কিন্তু ধর কাচের অণুগুলাও তাইলে এরকম একটা নির্দিষ্ট ডিস্টেন্সে থেকে ভাইব্রেট করতে থাকে, সব পদার্থের কণাই। সো এমন যদি হয়, ওরা তো একটা নির্দিষ্ট দূরত্বে কম্পনরত, এই যে এটা তো পরমাণুগুলা, কাচের পরমাণুগুলা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে তারা ভাইব্রেট করতে থাকে, সব কঠিন পদার্থের অণু। তার মানে ওর বিস্তার সর্বোচ্চ এখন এতটুকু, এইটুকু যায়, এইদিকে এইটুকু যায়, আর এটাই হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা, এর বেশি গেলে ভেঙে যাবে। ওকে, তো আমরা যখন, বা ওই যে অপেরা সিঙ্গার, সে যদি তার ভোকাল কর্ডের কম্পনটা বা বাতাসের যে কম্পন সেটাকে এমন বানায় ফেলতে পারে যেটাই কাচের কণাগুলা যে কম্পাঙ্কে কাঁপতেছে তার কম্পনের সাথে মিলে গেছে, তাইলে ওই বাতাসটা গিয়ে যখন এই কাচের টাচে যাবে, ওই নতুন করে একটা কম্পাঙ্ক তার উপরে এসে পড়ছে, সেই কম্পাঙ্কটা তার সাথে মিলে গেছে, তখন সে ডাবল কম্পাঙ্কে কাঁপা শুরু করবে, তার বিস্তার ডাবল হয়ে যাবে। সে আগে এইটুক দূরত্ব নিয়ে কাঁপতো, এখন সে এরকম ডাবল বিস্তারে কাঁপতে যাবে, এত দূর জায়গা দূরে কাঁপতে যাবে, এবং তখনই কাজটা ভেঙে যাবে। সবাই বুঝলি এটা? এটুকু বুঝছিস? আচ্ছা, এটা হচ্ছে রেজোনেন্স বা অনুনাদ। এটার আরো বাস্তব একটা উদাহরণ, সেটা হচ্ছে মেবি ব্রিজটার নাম হচ্ছে ট্যামোকা না কিছু, কি ট্যাকোমা, সরি ট্যামোকা না, ট্যাকোমা, মেবি ট্যাকোমা ব্রিজ। ইউটিউবে সার্চ দিস ট্যাকোমা ব্রিজ কলাপশন, মেবি ট্যাকোমা ব্রিজে, আমি খেয়াল নাই, আমি আবার ভিডিও অন করলে দেখি ওই ব্রিজটাই কিনা। এই ব্রিজটাও পুরো একটা ব্রিজ, আস্ত ব্রিজ, শুধু এরকম রেজোনেন্সের জন্য ভেঙে গেছিল। বা কখনো যদি সৈন্য বা ওই যে আর্মিরা কোনো ব্রিজের উপর দিয়ে মার্চ করে যায়, আর ব্রিজের দোলন, ব্রিজের কম্পনের সাথে যদি তাদের পায়ের কম্পন মিলে যায়, তাহলে ওই ব্রিজ ভেঙে পড়বে। ওকে, ওই কাহিনীটা এখানে হয়েছিল, একটু তোরা ভিডিও সার্চ দিয়ে দেখতে পারিস। তো এটাকে আমরা বলি অনুনাদ। ওকে, এখন তো জিনিসগুলো আমরা ইসের গল্পের মতো করেই জানতেছি। সো এখন আমি ভিডিওটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্থির তরঙ্গ আর এই জিনিসগুলো একটু দেখাবো। সবাই দেখতেছিস আশা করি? দেখতেছিস সবাই? ওই পোলাপান দে। ওকে ওকে, ব্রিজটা কিভাবে ভেঙে পড়ছিল দেখাই। এ 1940 সালের দিকে। সই এই ব্রিজ দেখ দোলা শুরু করছে, এই ঠিক এভাবে একটা ব্রিজ দুলতেছে সর্বোচ্চ বিস্তারে। ফাইনাল অবস্থাটা দেখাই, তোরা চাইলে পরবর্তীতে আবার দেখতে পারবি, ইয়াতে ইউটিউবে সার্চ দিলেই পাবি, ট্যাকোমা ব্রিজ লিখে সার্চ দিস। এই ওই 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 কম্পনটা সৃষ্টি হয়েছেই এখানে, মানে বাতাসের যে ভাইব্রেশন, সেটাই ব্রিজের কম্পনের সাথে মিলে গেছে, ব্রিজের নর্মাল ধরনের সাথে মিলে গেছে।
সো এই ভেঙে পড়ে গেছে। তারপরে যা হোক, এরপর থেকে এই জিনিসগুলো মাথায় রেখে এইগুলা কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিংটা করা হয়। আচ্ছা, আমি পরের ভিডিওটা আসতেছি একটু। দেখতেছিস কিনা, জাস্ট এই একটা তার প্রথম থেকে দেখাচ্ছি। আগের দিন তো এটা দেখছিলাম নর্মালি, মানে আগের দিন অন্যভাবে দেখছিলাম। এই ধর একটা তার ধরে ওই একটা পালস সৃষ্টি করলে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় আসতেছে। হ্যাঁ, এই যে পালস সৃষ্টি করলে এই অবস্থা হয়। তো আমরা যদি এই যে মিনিমাম একটা কম্পনে এরকম দোলানো শুরু করি, এই তাইলে ওই এক প্রান্তে এখন যেটা সৃষ্টি হয়েছে তারটা এই যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতেছে, মানে ওই গিটারের তার ধরে টেনে ছেড়ে দিলে যে অবস্থা হইতো, এই যে এখন দেখ এখানে একটা স্থির তরঙ্গ সৃষ্টি হয়েছে, একটা নোড আছে আর একটা এই যে এখানে নোড আর এন্টি নোড গুলা দেখানো হচ্ছে। একটু খেয়াল করিস যে জায়গাটা নোড, এই যে এই নোডটা এটা সবসময় এখানেই থাকতেছে, কিন্তু এই এন্টি নোডের যে পয়েন্টগুলো, এই যে এই পয়েন্টটা সর্বোচ্চ এই পর্যন্ত যাচ্ছে, এই পর্যন্ত আসতেছে আবার, এবং এটা কিন্তু ওই জায়গায় স্থির। এই যে এরকম আরো বেশি জোরে যদি কাঁপাই আমি, তাহলে এইখানে আরো নোড আর এন্টি নোড আরো বেড়ে গেছে। এই যে এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, এটা হচ্ছে স্থির তরঙ্গ। এই কম্পন আরো বাড়াইলে আস্তে আস্তে নোড এন্টি নোডের সংখ্যা বাড়বে। বুঝতেছিস কি সবাই? নেটের কারণে হয়তো তোদের একটু আটকে আটকে আসতেছে, এইরকম একটা অবস্থা হবে। দ্বারা আমি আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, একটু টাইম। ওকে, সবাই একটু খেয়াল কর। এই যে এখানে এই যে এই জায়গাটা, এখানে একটা ছোট মানে সরু একটা তার টানা দেওয়া রাখা আছে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা তার আছে, বুঝছিস? এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা তার, দ্বারা দেখাচ্ছি একটু। এই এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা তার, আর এইখানে ভাইব্রেটর একটা, এটা দিয়ে ভাইব্রেশন সৃষ্টি করা যায়। যে ভাইব্রেশন সৃষ্টি করবো আমি বিভিন্ন কম্পাঙ্কের, জাস্ট ভাইব্রেশন সৃষ্টি করবো, যেটা আমরা হাত দিয়ে করতেছিলাম একটু আগে, সেটাই। ওই যে দুই প্রান্ত আবদ্ধ রাখলে যেটা হয় দেখাইছিলাম, এটা এরকম হবে অনেকটা। সো ভাইব্রেশন বাড়াইলে আস্তে আস্তে এখানকার, ওকে এই যে দেখ এখন এই যে ভাইব্রেশন হচ্ছে, তো এই যে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে, যেটা স্থির তরঙ্গ, দেখছিস? এই নোড আর এন্টি নোড গুলা খেয়াল করছিস? অ্যাপোলাপান দেখতেছিস নিশ্চয়ই, বোঝা যায়? হ্যাঁ, এই তো এটাই আর কি, এই টাইপের। হ্যাঁ, বুঝি নাই ভাইয়া, এত ক্ষুদ্র কেন? তারটা অনেক ক্ষুদ্র, এই জন্য মানে ভাইব্রেশনটাও ওরকম। হ্যাঁ, কিছু বলবি? আর এমনি যদি চাস আরো মানে জুম করে আরো দেখতে, তাহলে ওই যে ওইটা দেখাইতে হবে যেটা ওই হাত দিয়ে করা হচ্ছিল, ওরকম ওগুলা দেখাইতে হবে। এই এখন মনে হয় মোটামুটি বুঝতে পারতেছিস। তো এইরকম ব্যাপার স্যাপার আর কি মোটামুটি। এগুলাকে আমরা বলি স্ট্যান্ডিং ওয়েভ, যেটা ওইখানেই আছে, এটা ওইখান থেকে মুভ করতেছে না, বা স্থির তরঙ্গ। আমি তাহলে এবার বোর্ডে আসি। ওকে, এখন তাইলে তোদের কি ধৈর্য শেষ? এই পর্যন্ত রাখবো নাকি আমি আরো সামনে যাব? ওকে, সামনের যে জিনিসটা আছে একটু পড়াই দিই, একটু ধৈর্য রাখ। আর একটা জিনিস পড়াই শেষ করতেছি। ও আচ্ছা, আরেকটা ভিডিও তো দেখাইতে ভুলে গেলাম, আলোর জন্য যেটা দেখাইতে চাইছিলাম। আচ্ছা, ওটা নেক্সট দিন দেখাবো নি, বা ওটা ওই আলোতে গিয়ে অবশ্য বলবো, ওটা আরো ভালো করে বোঝা যায়। ওকে, আমরা এখন আরেকটা টপিক পড়তেছি, সেটা হচ্ছে শব্দের ক্ষেত্রে বা তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের তীব্রতা। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এই টপিকটা দিয়ে শেষ করব। তরঙ্গের তীব্রতা, একটু ধৈর্য ধর। তরঙ্গের তীব্রতা বলতে আমরা কি বুঝি? যে তরঙ্গ একটা সোর্স থেকে, এই ধর এটা একটা সোর্স, এখান থেকে তরঙ্গ, ওই যে আলো বললাম বা শব্দ বলি যাই না কেন, সব দিকে এরকম ছড়ায় পড়তেছে। সো আমরা জানি তো যে তরঙ্গ শক্তি ক্যারি করে নিয়ে যেতে পারে। সো আমরা এই যে একটা সোর্সের চারপাশে প্রতি একক ক্ষেত্রফলে প্রতি মিনিটে তরঙ্গ যে পরিমাণ শক্তি তার মধ্যে দিয়ে পাস করতেছে, ধর এই তরঙ্গ যেখানে ছড়ায় পড়তেছে, এখানে আমি একটা ক্ষেত্রফল যদি রাখি বা একটা ক্ষেত্রফল চিন্তা করি, বা এরকম আমি এখানে একটা গোলক আকৃতির তল কল্পনা করলাম, বা একটা ফুটবল চিন্তা করলাম এরকম।
কল্পনা করতেছি, হ্যাঁ, ওখান দিয়ে ওই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ এনার্জি প্রতি সেকেন্ডে সে ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটাকে বলবো আমরা ওই তরঙ্গের তীব্রতা। তাইলে তরঙ্গের তীব্রতাটার সংজ্ঞা আমি এভাবে দিচ্ছি, মানে ম্যাথমেটিক্যালি বলতেছি, ইন্টেন্সিটি সেটা কি হবে প্রতি একক ক্ষেত্রফলে, তার মানে এরিয়া দিয়ে ভাগ হবে। এই যে পুরো এই ফুটবলটা চিন্তা করছি, ফুটবল না চিন্তা করে কেউ যদি এরকম একক ক্ষেত্রফল এভাবে চিন্তা করতো যে সামনে শব্দ যাচ্ছে, সে এভাবে না চিন্তা করে এভাবে চিন্তা করতো যে এভাবে তরঙ্গ যাচ্ছে, বা আমরা এটা জানি যে আচ্ছা এগুলা নিয়ে পরেই বলবো নি, মানে ক্ষেত্রফলটা আমি যে কোনো রকমই চিন্তা করতে পারি। তো আমার সংজ্ঞাটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে একটা তরঙ্গ প্রতি একক সময়ে যে পরিমাণ এনার্জি ক্যারি করে নিয়ে যাচ্ছে, এই যে এনার্জি প্রতি একক ক্ষেত্রফলে একক সময়ে, এইটাকে বলবো ওই তরঙ্গের তীব্রতা। সবাই কি এটুকু বুঝছিস? আচ্ছা, তাইলে এখন এইটাকে আবার আমরা ওই যে শক্তি বাই সময়, এটাকে আমরা আবার একক সময়ে যে শক্তি ব্যয়ের হার বা এরকম, এটাকে আমরা আবার ক্ষমতা দিয়ে দেখাইতাম। সো কেউ চাইলে এটাকে পি বাই এ দিয়েও লিখতে পারবে, এই শক্তি বাই সময় যেহেতু পাওয়ার, ওকে, বা কাজ বাই সময়, কাজ আর শক্তি তো একই জিনিস ছিল, ব্যাপারটা এরকম। তাইলে তীব্রতার এককটা কি হবে? এককটা হচ্ছে জাস্ট ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন এই তীব্রতাটা কি কি বিষয়ের উপরে নির্ভর করে এগুলো একটু আমরা দেখার চেষ্টা করি, সহজ করে দেখাই দিচ্ছি। ধর আমরা এখন আচ্ছা এটাকে চাইলেই যে আবার এটাও লিখতে পারি যে বৃত্তাকার যদি চিন্তা করি ক্ষেত্রফলটা, ওই সরি ওই গোলক আকৃতি, তাহলে এটাকে আবার 4 পাই আর স্কোয়ার এভাবে লেখা যায়, ওকে। ওকে, তাহলে এবার এই আইটা কি কি ব্যাপারের উপরে নির্ভর করে সেগুলো একটু দেখাবো। ই বাই টি, আমরা এখন ধর একটা বায়ু, ধর এই যে একটা নলের ভিতর দিয়ে বায়ু যাচ্ছে এরকম, সরি ওই শব্দ যাচ্ছে এরকম একটা কিছু। তো আমরা ওই যে মাধ্যম, যে মাধ্যমের ভিতর দিয়ে তরঙ্গটা যাচ্ছে সেই মাধ্যমের একটা অংশ ধর এল দৈর্ঘ্য চিন্তা করে নিলাম। তো আমরা ওই এল দৈর্ঘ্যটা দিয়ে এই এল দিয়ে উপরে নিচে, এই যে আই এটার উপরে নিচে গুণ করলাম, এল কে গুণ করছে উপরে নিচে, এই সমীকরণটা কেন করছি সেটা একটু পরে দেখাচ্ছি। তো এল কে উপরে নিচে গুণ করলে এল, তাইলে কি এল হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে ওই তরঙ্গটা তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের অংশ। তাইলে আমরা এইখানে এই টার্মটাকে এরকম বানাই ফেলতে পারতেছি ই এল আবার এ ইন্টু এল, এটা মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে আয়তন। তাহলে ওই মাধ্যমের ওই নির্দিষ্ট অংশের আয়তন ভি, এটা ভলিউম ডিভাইডেড বাই টি, এভাবে লেখা যাচ্ছে এটাকে। এখন এই এল বাই টি এটা মানে আবার কি, মাধ্যমের যে অংশ দৈর্ঘ্য দিয়ে সে যাচ্ছে তরঙ্গটা যদি টি সময়ে যায়, এই এল বাই টি দিয়ে কি বুঝবো, তাইলে ওই তরঙ্গের বেগ, তরঙ্গটা এল দৈর্ঘ্য অতিক্রম করতেছে টি সময়ে, তার মানে এটাকে আবার আমি লিখতে পারি ই, ভি দিয়ে তরঙ্গের বেগ বুঝাচ্ছি স্মল ভি, ক্যাপিটাল ভি হচ্ছে মাধ্যমের ওই অংশটুকুর আয়তন, ওকে। আচ্ছা, এখন আমরা এই ই হচ্ছে ওই যে তরঙ্গটা কতটুকু শক্তি ক্যারি করতেছে সেটা বের করতে যাচ্ছি। সো ইটাকে একটু বের করে নিয়ে আসি। ই ইকুয়ালস টু ছিল ওই তরঙ্গের বেগ যেহেতু কি বলে ওই ভি, তাহলে আমরা ওই তরঙ্গ নর্মাল গতিশক্তি, তরঙ্গের এই গতিশক্তিটা হবে হাফ এম ভি স্কোয়ার। তো ম্যাক্সিমাম সে কত এনার্জি নিতে পারে সেই এনার্জিটাকে ই দিয়ে দেখাচ্ছি, ম্যাক্সিমাম এনার্জিটা ভি ম্যাক্স। তো আমরা আবার তরঙ্গের জন্য ওই যে পর্যায়বৃত্ত গতিতে, পর্যায়বৃত্ত গতি যখন পড়ছিলাম ভি ইকুয়ালস টু ভি ম্যাক্স ইকুয়ালস টু ছিল, ভি ম্যাক্স ইকুয়ালস টু ছিল ওমেগা এ, এ দিয়ে তরঙ্গটার বিস্তার বুঝাচ্ছি, ভি ম্যাক্স ইকুয়ালস টু ছিল ওমেগা এ, আশা করি মনে আছে সবার। তাহলে এখানে আমি ওটা যদি বসাই দিই, দাঁড়া একটু একটু পরে শেষ করে দিচ্ছি। আজকে তোরা কেউ রোজা রাখছিস নাকি? হাফ এম ভি ম্যাক্স, আচ্ছা কেউ রোজা রাখলে হয়তো কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধর। আমিও রাখছি, মানে ক্লাস নেওয়া তো আরো সুবিধা হচ্ছে, আমার টাইমটা চলে যাচ্ছে, নাইলে তো কষ্টটা বেশি ফিল হইতো। আচ্ছা, সো ওমেগা ইকুয়ালস টু আবার আমরা জানি 2 পাই, ওমেগা সমান সমান আবার পরে আসছিলাম 2 পাই এফ। সো এখানে এই 2 পাই এফটা বসাই দিতে পারি। সো একবার এখানে এটাই বসাই দিই 2 পাই এফ এ, তাহলে এরকম লাস্টে আসতেছে ই এর মানটা, আচ্ছা এখানে স্কোয়ার আছে, ই এর মানটা এরকম আসতেছে, এখানে লিখি ইকুয়ালস টু এরকম দাঁড়াচ্ছে হাফ এম, ওইটা হয়ে যাচ্ছে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার
এ স্কোয়ার। এফ হচ্ছে ওই তরঙ্গটার কম্পাঙ্ক, এ হচ্ছে তরঙ্গটার বিস্তার, আর এম হচ্ছে ভর। এইবার আসি এইখানে এই যে হাফ আর ওই ওটা কাটা গেলে এরকম আসতেছে 2m পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার এরকম আসতেছে। ওকে, আচ্ছা এখন এইটুককে আমি যদি এই জায়গায় রিপ্লেস করে দিই, এই জায়গায় যদি রিপ্লেস করে দিই তাহলে এরকম দাঁড়াচ্ছে ই এর জায়গায় 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার উপরে এম, এই যে ভি নিচে এম বাই ভি, আর সাথে স্মল ভি। এই ভি কিন্তু ভলিউম ছিল, তো এটা হচ্ছে ভর বাই আয়তন, মানে এটা হচ্ছে ওই মাধ্যমের ঘনত্বকে বোঝাচ্ছি। এটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব, এটা হচ্ছে ওই মাধ্যমের বেগ। তাহলে লাস্টে আমাদের এই আই ইকুয়ালস টু এরকম দাঁড়াচ্ছে, তরঙ্গের তীব্রতা সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে 2 পাই স্কোয়ার, এটা হচ্ছে এম বাই ভি কে রো বানাই ফেললাম, রো এ স্কোয়ার এফ স্কোয়ার ভি মাধ্যমের বেগ। তার মানে একটা তরঙ্গের তীব্রতা যদি আমরা বের করতে চাই আমাদের যা যা লাগবে, ওই যে মাধ্যমে যাচ্ছে ওই মাধ্যমের ঘনত্ব, ওই তরঙ্গটার বিস্তার, আর হচ্ছে তরঙ্গটার কম্পাঙ্ক, তরঙ্গটার বেগ। ওকে, এইটা দিয়ে আমরা একটা তরঙ্গের তীব্রতা বের করে ফেলতে পারবো। যদিও আমাদের খুব বেশি কাজে লাগবে না এখন এই জিনিসটা। তো আমরা একটু জেনে রাখি, এটা কখনো যদি অবজেক্টিভে আসে যে একটা তরঙ্গের তীব্রতা কি কি জিনিসের উপর নির্ভর করে, তাহলে ঘনত্বের সমানুপাতিক ওই এই জিনিসটা আবার আলো পড়াইতে গিয়ে আমার লাগবে। সেটা হচ্ছে যে তরঙ্গের বিস্তার হচ্ছে তরঙ্গের তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক এবং ওই বেগের সমানুপাতিক। এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখা লাগবে। আচ্ছা, আজকে আমি এই পর্যন্ত রেখে শেষ করতেছি। আশা করি আমরা পরের উইকে এই চ্যাপ্টারটা শেষ করে আচ্ছা 2 দিনে মনে হয় এই চ্যাপ্টারটা শেষ করতেই 2 দিন লেগে যাবে আমার, পরের উইকের 2 দিন। তো এর পরের উইকে সবার জন্য একটু বলতেছি, তোরা একটু মতামত দিবি যে আমি কি তোদের, যেহেতু সবার অনেকের কলেজেই সেকেন্ড পেপার শুরু করে দিছে, অনেক দূর চলে গেছে, তো আমি কি 10 নাম্বার চ্যাপ্টারটাকে আপাতত স্কিপ করে সেকেন্ড পেপার শুরু করব, নাকি 10 নাম্বার চ্যাপ্টার পড়ায় শেষ করে তারপরে সেকেন্ড পেপার শুরু করব? তোরা একটু জানাবি ওই মেসেঞ্জারে। আর যাদের ডিউ আছে পেমেন্ট একটু কাইন্ডলি দিয়ে দিবি। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস সবাই, টাটা।